আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তানি। ড্রাইভারদের লম্বা সময় ধরে বিরতিহীন গাড়ি চালনায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, আনফিট চালক আর আনফিট গাড়ি দিয়ে সড়কে নৈরাজ্য চালাচ্ছেন মালিকরা। তবে অভিযোগ মানতে নারাজ পরিবহন মালিকরা। সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, অদক্ষ চালকদের উৎপাতে সড়কে বাড়ছে দুর্ঘটনা। সড়কে নৈরাজ্য নিয়ে আশিকুল আলমের 2 পর্বের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। সম্প্রতি ঈদযাত্রায় ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪০৭ জনের, আহত হয়েছে ১৩৯৮ জন। এসব দুর্ঘটনাই বলে দিচ্ছে কতটা গভীর সংকটে দেশের পরিবহন খাত। সড়ক নিরাপত্তার প্রতিটি ধাপেই যেন আছে বিশাল রকমের ত্রুটি। বাণিজ্যিক পরিবহনে চালকদের প্রশিক্ষণের অভাব, দক্ষ প্রশিক্ষক সংকট, বিপুল যানবাহনেরই নিবন্ধন না থাকা বাধ্যতামূলক হলেও থাকে না ফিটনেস। আর যেসব পরিবহনের আছে সেগুলোরও বেশিরভাগ ফিটনেস ছাড়পত্রই প্রশ্নবিদ্ধ। নিরাপদ সড়ক আইনের যে ব্যাপারগুলো এর প্র্যাকটিসটাই কম, এবং আমরাই কিন্তু আরও ব্যর্থতার কারণে এবং তাদেরকে নজরদারি সেভাবে রাখতে পারি না, তাদেরকে আইনের আওতায় নিতে পারি না বা তাদের সেভাবে সাজা দিতে পারি না। বিধায়ী তারা আরও এইগুলো বেপরোয়া রেকলেসলি তারা গাড়ি চালাচ্ছে। তাদের আধিপত্য আছে বা সরকার এদের কাছে যে কোনোভাবে জিম্মি আছে বা এদের থেকে কিছু সুবিধা পাচ্ছে, এই জন্য এদেরকে ছাড় দিচ্ছে। তবে সড়ক দুর্ঘটনা আর নৈরাজ্যের দায় নিতে নারাজ সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। একটা ড্রাইভার আইতো, ওটা নামাই রাখতাম শর্ট রোডের মধ্যে, তাহলে আরেকটা ড্রাইভার যাইতো, তাহলে কিন্তু ড্রাইভার তো শর্ট আমি এটা করবো থেকে। আমরা চাইছি টোটাল যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, এভাবে প্রাণহানি যাতে না ঘটে। স্মার্ট বাংলাদেশ হচ্ছে স্মার্ট ড্রাইভার হোক। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, আনফিট চালক আর আনফিট গাড়ি চালানোর দায় এড়াতে পারে না মালিকরা। একই চালককে অতিরিক্ত ট্রিপ দিতে বাধ্য করায় তৈরি হচ্ছে জিন ড্রাইভার, বাড়ছে দুর্ঘটনা। চালকের যেহেতু সংকট আছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে চালককে বেশি ট্রিপ দিতে হচ্ছে, 5টা 6টা 7টা একেবারে বিরামহীনভাবে সড়ক মহাসড়কে, এবং এই কারণে আসলে চালকরা ফ্যাটিক থাকছে, ওভার স্ট্রেসে থাকছে। সব কিছু মিলে দুর্ঘটনার ঝুঁকি আমরা দেখছি। এবং অনেক সময় চালক স্টিয়ারিংয়ের পিছনে 48 ঘন্টা বসে থাকছে, অনেকটা ভুতুরে চালকের মতো, যেটাকে আমরা জিন ড্রাইভার বলি। সাধারণ একজন চালকের পক্ষে এটা অসম্ভব। 2010 সালে স্পিড লিমিট নিয়ে হাইকোর্টের নির্দেশনা না মানায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মত যোগাযোগ বিশেষজ্ঞের। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং বেশ কয়েকটি বিষয় আপনি তুলে এনেছেন। আমি একটু জানতে চাইবো যে আসলেই পরিবহন খাতে নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনা না কমার পেছনের কারণ হিসেবে সাধারণ যাত্রী এবং বিশেষজ্ঞরা কি বলছেন, এবং আপনি যেহেতু এটি নিয়ে সংবাদ করেছেন, আপনি আসলে কি চিত্র পেয়েছেন? ধন্যবাদ তানি আপনাকে। আমি যদি বলি যে আসলে চিত্রটি হচ্ছে যে দায় সারা যে ভাব বা একজনের দায় আরেকজনের উপরে যে চাপানো, সেটি থেকে সেই ধরনের সংস্কৃতি থেকে আসলে বের হয়ে আসতে পারেনি পরিবহন সংশ্লিষ্ট খাতের বাস মালিক, চালক এবং যারা এই সংশ্লিষ্ট খাত দেখভালের দায়িত্বে রয়েছেন। আমি যখন এই প্রতিবেদনটি তৈরি করছিলাম তখন কিন্তু বাস মালিক, চালক এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছিল। বিআরটি এর মুখপাত্র যেমনটা আমাকে বলেছিলেন যে এই খাতে যারা আসলে তারা সুশিক্ষিত বা সুপ্রশিক্ষিত নয়, দক্ষ নয়, যার কারণেই কিন্তু তাদেরকে ভারী যানবাহনের চলাচলের ক্ষেত্রে যে ধরনের বিধিনিষেধ মেনে তাদেরকে লাইসেন্স প্রদান করার কথা, সেই বিধিনিষেধের আওতায় আনতে গেলে তাদেরকে একটি দীর্ঘ সময় পার হতে হয়। কিন্তু মালিকরা বলছেন যে যখন রাস্তায় চালক নামছেন তখন কিন্তু সে সিগন্যাল যদি বুঝে এবং সে যদি গাড়ি চালাতে পারে তবেই তাকে লাইসেন্স দেওয়ার দাবি করছেন কিন্তু মালিকরা। কিন্তু এই যুক্তি মানতে নারাজ বিআরটিএ কর্তৃপক্ষ, এবং পাশাপাশি বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে যেই শ্রেণী থেকে আসলে আমাদের দেশে এই ড্রাইভাররা চালক হিসেবে যখন আসছেন একটা শ্রেণী থেকে, তারা কিন্তু এমন একটা জায়গা থেকে আসছেন যে সেই জায়গাটায় আসলে দক্ষ প্রশিক্ষণ নেওয়া, তাদের পারিবারিক যে শিক্ষা বা তাদের যে সুশিক্ষার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আসলে প্রযুক্তিগত কোনো পরিবর্তন আনতে পারেনি বিআরটিএ। যার কারণেই কিন্তু আমরা দেখছি যারা অপ্রাপ্ত বয়স্ক এরকমও আছেন যারা কিন্তু এই লাইসেন্স পেয়ে যাচ্ছেন,
যাচ্ছেন এবং তারা কিন্তু ভারী গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়ছেন এবং সে কারণেই কিন্তু বড় ধরনের এই দুর্ঘটনাগুলো ঘটছে। এবং এ থেকে মুক্তির উপায় হিসেবে যেটা বলছেন বাস মালিকরা যে 6 মাসের মধ্যে আসলে ভারী লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে একটি শিথিলতা আনার জন্য, কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন আইনের ক্ষেত্রে এটি কোনোভাবেই আসলে সম্ভব না, সেটি কিন্তু তারা বলছেন। তো সব কিছু মিলিয়ে আসলে যে এই পরিবহন খাতের নৈরাজ্য বা পরিবহন খাতের এই সড়ক দুর্ঘটনা মোকাবেলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন যারা বাস মালিক রয়েছেন তারা যদি দক্ষ চালকের হাতে আসলে গাড়ি তুলে দেন তবেই কিন্তু রাস্তায় এই দুর্ঘটনা কমে যাবে। প্লাস অন্যান্য যেসব উপসর্গগুলো রয়েছে, উপকরণগুলো রয়েছে বাস চালানোর ক্ষেত্রে যে ধরনের কাগজপত্র বা যে ধরনের বৈধতা রয়েছে সেই বিষয়গুলোর উপরে আসলে জোর দেওয়ার কথা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু কোনো পরিবর্তন কিন্তু তেমনটা আসছে না, যার কারণে এই দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। তানি, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে। জি আশিকুল, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব এরকম প্রতিবেদনের পরে হয়তোবা কর্তৃপক্ষের টনক কিছুটা হলেও নড়বে। ধন্যবাদ আপনাকে। টানা তীব্র গরমের পর কয়েকদিন ধরে ঠান্ডা আবহাওয়া, আজ নগরে ধরা দিল বহু কাঙ্ক্ষিত বৃষ্টি। ঢাকার আকাশ সকালেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, বাইরে দেখা যায় রাতের মতো অন্ধকার, রাস্তায় গাড়ি চলে হেডলাইট জ্বালিয়ে। বৃষ্টির মধ্যেই রাজধানীর রাস্তায় যারা বের হয়েছেন তারা তাড়াহুড়ো করেন গন্তব্যে পৌঁছানোর জন্য। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস শুরু হয়, ভিজে ভিজেই কর্মস্থলে গেছেন অনেকেই। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরে দেওয়া পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, এতে করে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। আর এই বৃষ্টিটা অবশ্যই স্বস্তির, কারণ আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ যাবত যে তীব্র তাপ দেওয়া গেছে, মানুষ এবং পরিবেশ ওষ্ঠাগত, যার জন্য বৃষ্টিটাও ভালো হয়েছে, গরম কমছে, ঠান্ডাও আছে। পানি উঠে গেছে, আসতে একটু সময়টা বেশি লাগছে, এরপর একটু আগে বেরোইছি বিদায় চলে আসতে পারছি, এই আর কি। দর্শক, রাজধানীতে তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, সকাল থেকে আমরা যে বৃষ্টিপাত দেখছিলাম, এরকম হঠাৎ বৃষ্টিতে আসলে রাজধানীর কোথাও আপনি এখন পর্যন্ত জলাবদ্ধতার কোনো খবর পেয়েছেন কিনা, এবং আবহাওয়া অধিদপ্তর আসলে কি বলছে নতুন করে আবহাওয়া সম্পর্কে? তার একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে 7টার পরে কিন্তু ঢাকার উপর দিয়ে বৃষ্টি বয়ে গেছে এবং সাথে কিছু ঝড়ো হাওয়া ছিল। তো বৃষ্টির পর এখন কিন্তু বেশ ঝলমলে আমরা রোদ দেখতে পাচ্ছি এবং আবহাওয়াটাও কিন্তু বেশ স্বস্তিদায়ক মনে হচ্ছে। বিশেষ করে এই সময় যারা বের হচ্ছেন বাসা থেকে তারা কিন্তু বেশ স্বস্তিদায়কভাবে বের হতে পারছেন, কারণ এই মুহূর্তে কিন্তু তেমন একটা তাপমাত্রা নেই এবং মানুষ কিন্তু বলা যেতে পারে একটা আরামদায়ক পরিবেশে রয়েছে। তবে বৃষ্টির পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেটি কিন্তু মানুষকে বেশ বলা যেতে পারে ভোগান্তিতেও ফেলেছে। আমি রয়েছে হাতিরঝিলের পাশের একটি ইয়েতে, তেজগাঁও হাতিরঝিল লিং রোডের পাশে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এলাকাটা কিছুটা নিচু হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে হাঁটতে পারছে না এবং মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই এলাকায় যদিও নিম্ন আয়ের মানুষজন বসবাস করে, তারা খালি পায়ে কিন্তু বিভিন্ন জায়গায় হেঁটে যাচ্ছেন এবং তারা কিন্তু বেশ বলা যেতে পারে যে ভোগান্তিতেই পড়ছেন। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছিল, আপনি জানেন যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন এই মুহূর্তে খোলা রয়েছে এবং ক্ষুদে শিক্ষার্থীরা কিন্তু স্কুলে যাচ্ছিলেন, তারাও কিন্তু অনেকে আমরা কিন্তু যেটা দেখতে পেয়েছি যে ভিজে ভিজে তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন। এছাড়া যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, আজকে যদিও সরকারি ছুটির দিন, বেসরকারি প্রতিষ্ঠান যারা কাজ করেন তারাও কিন্তু বেশ ভোগান্তিতেও পড়েছেন বলে আমরা দেখতে পেয়েছি এবং অনেকে যদিও সকালে ঝড়ো হওয়া ছিল, সেই ঝড়ো হওয়ার কারণে অনেকে কিন্তু যারা ছাতা নিয়ে বের হয়েছেন অনেকের ছাতা কিন্তু উড়ে গিয়েছে এবং সে কারণে কিন্তু তারা অনেকে একদম ভিজে চুপসে কিন্তু অফিসে যেতে হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে আগামী 3 দিন কিন্তু এই পরিস্থিতি আরও থাকতে পারে এবং ঢাকা সহ 6টি বিভাগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বয়ে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই মুহূর্তে এই ধরনের বৃষ্টি কিন্তু স্বাভাবিক, এই কয়েক মাসে কিন্তু হঠাৎ করে বৃষ্টি হবে এবং আবার বৃষ্টি কমে গিয়ে
পড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে আরেকটি স্বস্তিদায়ক খবর জানাই, সেটা হলো বৃষ্টির পর কিন্তু ঢাকার আবহাওয়া, ঢাকার বাতাস কিন্তু বেশ বিশুদ্ধ বাতাস বয়ে যাচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। আমরা যে আইকিউ এয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে তথ্য আমরা দেখলাম যে ঢাকার বাতাস কিন্তু এক ধরনের বিশুদ্ধ বাতাস বয়ে যাচ্ছে এবং স্বস্তিদায়ক বাতাস, এবং এই বাতাসে যদি কেউ বের হয় তাহলে তার কোনো ধরনের জীবাণু নিয়ে আসলে ঘরে ফিরতে হবে না এবং সে সুস্থভাবে থাকতে পারবে এবং আজকের দিনটাই বেশ স্বস্তিদায়ক থাকবে আবহাওয়া, সেটি জানিয়েছে বিভিন্ন পক্ষ। তো তা নিয়েই ছিল আমার কাছে বৃষ্টির পরে খবর। সেলিম, অনেকগুলো তথ্য আপনি দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও সার্জারি কনসালটেন্ট সহ নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি, ফলে অচল অবস্থায় পড়ে আছে দিনাজপুর হিলির 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটি। এছাড়া প্রয়োজনীয় ওষুধ সহ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। দিনাজপুর হিল স্থলবন্দর ও উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 50 শয্যা বিশিষ্ট হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। তবে এখান থেকে প্রয়োজনীয় সেবা না পেয়ে ভোগান্তির যেন শেষ নেই রোগীদের। ভুক্তভোগীদের অভিযোগ 2013 সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ করা হয় অপারেশন থিয়েটার। তবে সার্জারি বিশেষজ্ঞ আর উন্নত মানের যন্ত্রপাতির অভাবে বন্ধ রয়েছে এই অপারেশন থিয়েটারটি। এছাড়া লোকবল সংকটের কারণেও সাধারণ চিকিৎসাও পাচ্ছেন না তারা, রয়েছে ঔষধের সংকটও। এই অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করানো সহ চিকিৎসা সেবা নিতে অনেকটা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। এতে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। চিকিৎসা এখানে অনেক, কিন্তু সেই তুলনায় ডাক্তার এখানে কম আছে। অপারেশন থিয়েটার আছে কিন্তু এখানে অপারেশন হয় না। অনেক সময় আমরা গর্ভবতী নারীরা আসি কিন্তু এখানে সিজার হয় না। এই যে 3টা ওষুধ দিছে আমাকে, 4টা ওষুধ, আর এই যে লিখে দিছে এখানে বাইরে থেকে কিনতে বলিছে। এক্সরে মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে মেশিন নষ্ট থাকে। এখন এখানে যে অপারেশন হয় তাহলে আমাদের পল্লী এলাকার জনসাধারণ একটু মঙ্গল হয়, কল্যাণ হয়। এখানে মেশিনপত্র দিয়েছে, তার এখানে চালানোর মতো বা এখানে সেবা দেওয়ার মতো এখানে কোনো সদস্য দেয়নি। তো যার জন্য এখানে কোটি কোটি টাকার সম্পদ, অপারেশন থিয়েটার বলেন আর অপারেশন করার যন্ত্রপাতি, এগুলো সব কোনো কাজে আসতেছে না। তবে খুব দ্রুত এসব সমস্যার সমাধান হবে বলে আশার কথা শোনালেন এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এবং সর্বোপরি আমাদের হচ্ছে আসলে মানে কনসালটেন্ট পদায়ন নাই এখানে, আমাদের গাইনি, অ্যানেস্থেশিয়া, মেডিসিন, সার্জারি কোনো কনসালটেন্ট পদায়ন নাই। এই কারণে আসলে অপারেশন থিয়েটার চালু হচ্ছে না। এই জন্য আমরা অবশ্য গত মাসে আমরা কনসালটেন্ট চাহিদা চেয়ে এবং অপারেশন থিয়েটার চালুর জন্য মানে ইনস্ট্রুমেন্ট চেয়ে আমরা আমাদের চাহিদা পাঠিয়েছি এবং কোনো কথা বলেছি, হয়তোবা সামনে কনসালটেন্ট পদায়ন হবে আর কি। এখানকার চিকিৎসা সেবা দ্রুত উন্নয়নের মাধ্যমে মানুষের ভোগান্তি কমবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV। হিলি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন সহকর্মী আব্দুল আজিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আজিজ, আমরা সংবাদে এই হিলি স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিত্রটি দেখলাম, যে সংকট আমরা দেখলাম, এই সংকট নিরসনে এই হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে কিনা আপনাকে? জি, তা নিয়ে আপনি যেমনটি বলছিলেন, আসলে আমাকে কিন্তু কিছুদিন আগে কিন্তু আশ্বস্ত করেছিলেন যে এখানকার যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছে, তিনি বলেছিলেন যে খুব দ্রুত তারা এখানে যে অপারেশন থিয়েটার যেটি রয়েছে সেটি কিন্তু চালু করবে, এমনটি কিন্তু তারা আমাকে জানিয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু 2013 সালে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে 30 শয্যা থেকে 50 শয্যা হাসপাতাল কিন্তু উন্নতিকরণ করে। তারপর থেকে কিন্তু এখানে অপারেশন থিয়েটার সহ বেশ কিছু কার্যক্রম কিন্তু চালু করা হয়েছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত মুখ থুবড়ে পড়ে আছে। আপনাকে জানিয়ে রাখি অপারেশন থিয়েটারটি কিন্তু চালু না হওয়ার কারণে এখানে কিন্তু রোগীরা কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, অনেক ভোগান্তির মধ্যে পড়ছে। কারণটি হচ্ছে যে অনেক সময় সিজারিয়ান যে রোগী বা অন্যান্য যে অপারেশনের যে রোগীগুলো রয়েছে তারা কিন্তু বিশেষ করে জয়পুরহাট বা দিনাজপুর, রংপুর তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। কারণটি হচ্ছে আপনাকে জানিয়ে রাখি এখান থেকে দিনাজপুর সদর কিন্তু 80 কিলোমিটার দূরে। এই যে রোগীগুলো যারা অপারেশন রোগী যারা আসছে তারা কিন্তু এই দিনাজপুর বা রংপুর যাতে কিন্তু তাদের অনেকটাই ব্যয় হচ্ছে এবং এমনকি কষ্ট পোহাতে হচ্ছে। কারণটি হচ্ছে অনেক সময় কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু মৃত্যুর ঝুঁকিও কিন্তু
রয়ে যাচ্ছে। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যেটি কথা বলছি তারা জানিয়েছে এই হাসপাতালে 136টি পদে লোকবল থাকার কথা, সেখানে মাত্র রয়েছে 86টি পদে এবং এই পদ শূন্য থাকার কারণে কিন্তু তারা অনেক সময় চিকিৎসা দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসে সেই রোগীদের কিন্তু অভিযোগ রয়েছে। রোগীরা বলে যে অনেক সময় এই হাসপাতাল কর্তৃপক্ষ যারা ডাক্তার রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন টেস্ট করার প্রক্রিয়া থাকলেও, যেমন আলট্রাসোনোগ্রাফ, আপনার হচ্ছে প্রস্রাব টেস্ট করা বা এক্সরে করা, এগুলো কিন্তু তারা অনেক সময় ডাক্তাররা তারা কিন্তু বাইরে ক্লিনিক থেকে কিন্তু তারা এই টেস্টগুলো করতে বলে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় রোগীদের, কারণ তাদেরকে অনেক টাকা ব্যয় করতে হয়। আর এছাড়াও কিন্তু বেশ কিছু রোগীও আমাদের কাছে অভিযোগ করেছে এই হাসপাতালে কিন্তু কিছু কিছু ঔষধ তারা পায় না, বা শুধুমাত্র প্যারাসিটামল বা গ্যাসের ট্যাবলেট বা অন্যান্য যে কয়েকটি ঔষধ রয়েছে তারা কিন্তু সেই কয়েকটি ঔষধ দেয়, বাদবাকি ঔষধগুলো তাদেরকে বাইরে কিনতে হয়। যে তাদের গরিব রোগী বা অসহায় রোগীদের একটি কথা যে হাসপাতাল থেকে যদি তারা সরকারিভাবে এই ট্রিটমেন্টগুলো বা চিকিৎসাগুলো পায় সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই উপকৃত হবে। তো এখন পর্যন্ত বলা চলে তানি এখন পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি কিছুটা নাজুক রয়েছে, তবে অপারেশন থিয়েটার যদি চালু করে সেক্ষেত্রে রোগীদের অনেকটাই সুবিধা হবে। এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, ধন্যবাদ আপনাকে। বরগুনার পাথরঘাটায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়ে চলছে আদালতের বিচার কাজ। এই অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন পার করছেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। অন্যদিকে স্কুলের ভেতরে আদালত চলায় শিক্ষার্থীরা আসামিদের দেখে আতঙ্কিত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে পাঠদান। বরগুনার প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্য ও তৌহিদুল ইসলাম শুভর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। স্যাঁতস্যাঁতে জরাজীর্ণ পরিবেশ, খসে পড়ছে দেয়ালের পলেস্তারা, ফেটে চৌচির ছাদ ও মেঝে। এটা কোনো পরিত্যক্ত ভৌতিক ভবনের চিত্র নয়, এটি একটি আদালত ভবন। 1985 সালে বরগুনার পাথরঘাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা হয়। তবে সেই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়ায় 2014 সালে পাথরঘাটা সরকারি KM পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এই ভবনটি ভাড়া নিয়ে চলছে আদালতের কার্যক্রম। তবে এই ভবনটিও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে রয়েছেন বিচার প্রার্থী, আইনজীবী সহ আদালত সংশ্লিষ্ট সবাই। 12-13 বছর ধরে আমরা একটা ভোগান্তির মধ্যে আছি, আর সাধারণ মানুষও ভুগতেছে। এখানে দাঁড়াই থাকলে বসার কোনো ব্যবস্থা নাই এবং কোর্টটা খুব ঝুঁকিপূর্ণ। এখানে এই যে বিল্ডিংটা থাকতেছি, কোর্ট হইতেছে, এই বিল্ডিংটাও ঝুঁকিপূর্ণ। কোর্ট পরিচালনা করা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা দ্বিতীয় আর কোনো অপশন না পাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে আছি। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রধান শিক্ষক বলেন, ক্লাস চলাকালীন আদালতের কার্যক্রম চলায় লেখাপড়ায় মনোযোগী হতে পারছে না শিক্ষার্থীরা। কোর্টের কারণে অনেক সময় অনেক আসামি বা অনেকে আসে তাদের স্বজনদের বিভিন্ন ব্যাপারে কান্নাকাটি এবং হাহাকার করে। এর কারণে অনেক শিক্ষার্থীদের অনেক সময় সেটা দেখলে খারাপ লাগে। আমি মেয়েদের বাথরুমে চলে যাই, এসব কারণে আমাদের অনেক সমস্যা হয়, মেয়েদের অনেক সমস্যা হয়। আমরা যে স্কুলে আসতেছি না কোর্টে আসতেছি, এইটাই আমি ঠিক বুঝতে পারতেছি না। এদিকে আদালতের নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় জেলা প্রশাসক। বিচার বিভাগের তাদের উদ্যোগও আছে এবং সম্প্রতি একটা বাজেটও এসছে, তার মাধ্যমে একটা অস্থায়ীভাবে আদালত ভবন যে নির্মাণ কাজ এটা শুরু হবে এবং এটা সম্পন্ন হলে আমার বিশ্বাস যে সেখানে বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে ভালো একটা সুযোগ সৃষ্টি হবে। সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব জমিতে আদালত ভবন নির্মাণের দাবি ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV। ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শুক্রবার থেকে তার 6 দিনের এই সফর শুরু হয়েছে। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ডোনাল্ড লু আগামী মঙ্গলবার 2 দিনের সফরে ঢাকায় আসবেন। এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন তিনি। গত 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনও মারা গেছেন। প্রবীণ এই রাজনীতিক ও লেখক গেল রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রনর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সিপিবির সাধারণ সম্পাদক জানিয়েছেন, হায়দার আকবর খানের শেষকৃত্যের বিষয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে নেতারা বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
হায়দার আকবর খান রণ তীব্র শ্বাসতন্ত্রের অসুখ নিয়ে গেল 6 মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হায়দার আকবর খান রণ বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের এক প্রবাদ পুরুষ। 1942 সালের 31 আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন রণ। নড়াইলের বরাশুলা গ্রামে তার পৈতৃক নিবাস। আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে 60 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এছাড়া ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই বন্যায় নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে এপ্রিল মাসে বন্যায় দেশটিতে 100 জনেরও বেশি মানুষ মারা গেছেন। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।